চিত্তচিরে চৈত্র মাস, পর্ব সংখ্যা 4। লেখিকা মম সাহা, কণ্ঠে আমি প্রিয়া। নীরব রাস্তা তুমুল চিৎকারে সরব হলো। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনায় হতভম্বতা কাটিয়ে ছুটে আসলো মেয়েগুলোর কাছে। বাহারও থমকে দাঁড়ালো। নিশ্চল পাগুলো কোনো মতে টেনে নিয়ে এসে দাঁড়ালো মাটিতে লুটিয়ে পড়া চেরির পানে। ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশেই চিত্রা তার বাঁ হাত ধরে লাফাচ্ছে। মেয়েটার বাঁ হাতটাও বিধ্বস্ত প্রায়। ওহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে। চিত্রা নিজের বাঁ হাত ধরে লাফাচ্ছে। হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়ি। চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়েই নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানো শুরু করলো। সাথে তার তুমুল আহাজারি। ছোট্ট চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল। চিত্রা কিংবা চেরি কাউকেই ধরল না ওহি, বরং ছুটে গেল তার থেকে 5 হাত দূরের বিশাল দোকানটার দিকে। তার ছুটে যাওয়াটা যেন এই মুহূর্তে আর এক অপ্রত্যাশিত কাজ। বাহার চেরিকে কোলে তুলে নিল আর চিত্রার হাত ধরে টেনে তুলল। লোকটা বোধহয় এই প্রথম এতটা হতভম্ব হয়েছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমকে বলল, ওঠো তো, এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না, ওঠো দ্রুত। তুমি না অনেক সাহসী, ওঠো, চেরির অবস্থা কিন্তু খারাপ। চিত্রার বাঁ হাতটা কেমন যেন অবশ হয়ে গিয়েছে ততক্ষণে, তবুও মস্তিষ্ক তার সচল। চেরির কথা সেই সচল মস্তিষ্কের নিউরনে ঝড় তুলল। চিত্রাও উঠে দাঁড়ালো। কন্দন্নত মুখখানা নিয়ে অসহায়ের মতন প্রশ্ন করলো বাহারকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই? বাহার কেবল কন্দন্নত মেয়েটির মুখের দিকে তাকালো। চিত্রাদের বাড়িতে এসেছে পুরো 12 মাস সম্পূর্ণ হলো, কিন্তু এভাবে মেয়েটিকে বোধহয় দেখা হয়নি। কখনো তাকানোর প্রয়োজনও বোধ করেনি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজেরও পুরোটা হাত ঝলসে গেছে, তবুও মেয়েটার চিন্তা সব ছোট্ট বোনের জন্য। হয়তো এই আচরণটার জন্যই এত মায়া লাগছে। তন্মধ্যেই ছুটে এলো ওহি। হাতে তার বড় বড় 2টি পানির বোতল। সে ব্যতিব্যস্ত হাতে একটা পানির বোতল বাহারের দিকে এগিয়ে দিয়ে কোনো মতে বলল, বাহার ভাই, চেরির মুখে হসপিটাল না যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন। আমি চিত্রাকে নিয়ে পরের রিকশায় আসছি, পানি ঢালা থামাবেন না কোনো মতে। এই মুহূর্তে এসে ওহি চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার মুগ্ধতা কাটিয়ে বাহার পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসলো রিকশায়। ওহি চিত্রাকে সাবধানে টেনে পরের রিকশায় উঠল। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটা মুখের ঢাকনাটা খুলেই চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগলো। 2টো রিকশা গন্তব্য ধরল হসপিটালের। ওহি চিত্রার হাতে পানি ঢালছে আর সান্ত্বনার স্বরে বলছে, কিচ্ছু হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে ওহি আপা আছি তো তোর সাথে, কোনো ভয় নেই তোর। আহ্লাদে আর যন্ত্রণায় চিত্রার কান্নারা আরো শব্দ তুলল। ওহি কেবল ব্যথাতুর চোখে ছলছল তাকিয়ে রইল। বনগুলো যে তার প্রাণ। এইভাবে সুন্দর ফুলগুলোর মূর্ছে যাওয়াটা যে সে মানতে পারছে না। হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হসপিটালে তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশিই থাকে। হইচই ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটা আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভেতর তাদের ঝড়ের তীব্রতায় হাহাকার হয়ে উঠছে। এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশেহারা প্রায়। বড় চাচিও কাঁদছে। কেবল কাঁদছেন না চিত্রার মা। মুখ চোখ তার শক্ত, কঠিন। মা জাতির মুখ চোখ এতটা কঠিন সচরাচর হয় না, তবে এই ভদ্র মহিলার হয়েছে। বরাবরই সে একটু শক্ত প্রজাতির মানুষ। খুব সহজে সে নেতিয়ে যান না। নারী জাতি স্বভাবসুলভ কোমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক উল্টো। সে বারবার ধমকে ধমকে ছোট যাকে চুপ থাকতে বলছেন, এমন করলে যে অসুস্থ হয়ে যাবে। তৃষান আর দিহানও কাঁদছে। বোনদের তারা খুবই ভালোবাসে। তুহিন ছোট্ট ভাইদের সান্ত্বনার স্থল হয়ে দাঁড়িয়ে আছে। ওষুধের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে সেটা করছে বাহার। চেরির বাবা প্রবাসী। তিনি বছরে 1-2 বার ছুটিতে আসেন। ওনাকে এখনো ঠিক জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হয়েছে সে আসছেন। আফজাল সওদাগর শহরের বাইরে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই এই ওষুধের দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে। বাহার কোনোরূপ অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছে।
চেরিকে আর চিত্রাকে আলাদা আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর। তবে ওহিকে শিফট করা হয়েছে একটা কেবিনে, কারণ ভয়ানক এই পানীয়ের কিঞ্চিত ছিটে ওহির ডান হাতের কিছু কিছু জায়গায় পড়েছে। তখন বোনদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল। অতঃপর তারও চিকিৎসা শুরু হলো। প্রায় ঘন্টাখানেক পেরোতেই ছুটে এলো নুরুল সওদাগর। চোখে মুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা, শরীরে জড়ানো আইনের পোশাক। এসে প্রথম দফায় প্রশ্ন ছুড়ল, চেরি, ওহি কেমন আছে? ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও বাহারের ভীষণভাবে কানে লাগলো। প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দ তুলল সন্দেহের ঝুড়িখানায়। ওদের খবর জানায়নি এখনো। বাবা, চিত্রার ও বা হাতটার বেশ বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতন দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রাও ভুক্তভোগী। নুরুল সওদাগর কিছুটা বিব্রত হলেন। অতঃপর প্রহর গুনলেন কিছু ভালো খবরের। বাড়ি থেকে চাঁদনির অনবরত ফোন আসছে। ফুপুকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময়। এতটা চাপ হয়তো ওর শরীরও নিতে পারবে না। অবশেষে টান টান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ডাক্তার। সব হুড়মুড় করে উঠে দাঁড়ালো। ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালো। তবে প্রশ্ন করার সাহস হলো না কারোর। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রথম প্রশ্নটা বাহারি করলো, ওদের কি অবস্থা? কতটুকু ক্ষতি হয়েছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখিয়ে থাকা পরিবারটার দিকে দৃষ্টি দিলেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়াতে অনেকটা রক্ষা হয়েছে। অ্যাসিড পড়ার পর একমাত্র পানি দিলেই এটার প্রকোপ অনেকটা কমে যায়। তবে ছোট বাচ্চাটার শ্বাসনালী আর ডান গালটার অবস্থা ভালো না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা আছে। আর যে মেয়েটার বা হাত পুড়েছে ওর এতক্ষণ জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থাও ভালো না। আপনাদের সাথে দেখা করতে চাইছে। অবস্থা বলা যায় তত সুবিধার না। আর যার ছিটকে এসে অল্প অল্প লেগেছে তাকে পুরো চিকিৎসাই দেওয়া হয়েছে। সে এখন ঘুমের ইঞ্জেকশনের কারণে ঘুমিয়ে আছে। চেরির মায়ের হাউমাউ করে কান্না বাড়ল। প্রতিটি প্রাণ যেন এমন একটা খবরে আহত হলো। চেরি আর চিত্রাই ওই বাড়ির প্রাণ। তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ ঝরে যাওয়ার উপক্রম। নুরুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছে, এমন একটা ঘটনা যেই করেছে তাকে বাঁচতে দেওয়া হবে না। চেরির মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত প্রায়, মুনিয়া বেগম ছুটে গেলেন নিজের মেয়ের কাছে। ডাক্তার তো বলেছে মেয়েটার জ্ঞান ফিরেছে, কথা বলতে চাই। মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছু পিছু তুহিন, দিশান, তৃষান সবাই গেল। এমনকি এতক্ষণে কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবন্তী বেগমও গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সওদাগর বাড়িটা এমনই। এখানে আমি তুমি বলে কিছু নেই। এখানে সবাই মিলেই আমরা। নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রেশারেশি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল, নমনীয়। একই রকমের ভালোবাসা প্রতিটা সন্তানের জন্যই। চিত্রার অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কতটা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে। মুনিয়া বেগম এসেই মেয়ের ডান হাতটা চেপে ধরলেন। এতক্ষণে শক্ত দৃঢ় মানবী মেয়ের অসহায়ত্ব দেখে ঝরঝর করে কেঁদে দিলেন। মুঠোয় রাখা মেয়ের হাতটা পরম স্নেহে কতক্ষণ আদর করে দিল। খুব যত্নে চুমু এঁকে দিল। চিত্রা কোনো রকমে উচ্চারণ করলো, আমার চেরি কেমন আছে আম্মু? এতক্ষণ তার মুখে যে ভয়াবহ কান্নাটা ছিল এখন সেটা গিলে ফেলেছে। চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণ স্বরে বললেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না, সুস্থ হয়ে ওঠ। চিত্রা ছোট চাচির দিকে তাকালো। ঠোঁট ভেঙে তার কান্না এলো। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যা কথা বলার প্রয়াস চালিয়েছে সেটা বুঝতে তার বাকি রইল না। তন্মধ্যেই চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করলো চিত্রার বাবা নুরুল সওদাগর। এসেই মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার কলেজের সামনে নাকি কোন বখাটের ছেলের সাথে আজ ঝামেলা করেছো? এটা কি সত্যি? এমন ভয়াবহ সময়ে এই প্রশ্নটা যেন নেহাতি বেমানান মনে হলো। চিত্রা কেবল ফ্যাল ফ্যাল করে তার বাবার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তটাতে বোধ হয় সে বাবার স্নেহ ছাড়া কিছুই প্রত্যাশা করেনি।
নুরুল সওদাগর স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠল, ধমকে বলল, তুমি নিজেই যেচে বিপদ ডেকেছ। তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটি মেয়ে। তোমাকে বারবার বলেছি সাবধান হওনি, সব জায়গায় দেখিয়ে দিয়েছ নিজের দোষীপনা। খুব সম্ভবত আজ সকালে যে ছেলের সাথে ঝামেলা করেছ সেই এই কাজটা করেছে। নিজে যেচে বিপদ এনেছ, এবার ভুগতে থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই মেয়ে দুটির জন্য। পুড়লে তুমি একাই পুড়তে, ওদের তো দোষ ছিল না। পক্ষে অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে নুরুল সওদাগরকে দেখে গেল। বাবার এমন উক্তি আদৌ সাজে, তাও মেয়ের এই অবস্থায়? নীরবতাকে আর এক ধাপ অবাক করে কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠল, এমন বাবার মেয়ের কেবল পুড়ে যাওয়া না, মরে যাওয়া উচিত। বাহারের কথায় মিষ্টি হাসল চিত্রা। বা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কাপা কণ্ঠ, মুখে হাসি নিয়েই সে বলল, আমিন। নীরবতা বাড়ল, বিষাদ বাড়ল। চিত্রা অনুভব করলো শরীরে পড়া অ্যাসিডও বোধহয় এত জ্বালায় না যতটা বাবার কথা জ্বালিয়েছে। চামড়া পুড়ে যাওয়ার জ্বালার চেয়ে হৃদয় পুড়ে যাওয়ার ব্যথা বেশি। চামড়ায় প্রলেপ লাগানো যায়, হৃদয়ের গতি কি? কেবল ক্ষত বয়ে বেড়ানো ছাড়া।